আসসালামু আলাইকুম। আচ্ছা, ব্র্যাকের শাখা হিসাবরক্ষক কর্মকর্তা পরীক্ষার যে সকল প্রশ্ন আসে, তারই ধারাবাহিকতায় আমরা ম্যাথ সলিউশন করতেছিলাম। ব্যাংক সমন্বয় বিবরণীর আজকে ২য় পার্ট করব আমরা। আমি কিছু টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকগুলো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। প্রয়োজনে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা ভিডিওটা বারবার দেখতে পারেন। দেখলে হবে কি, আপনার প্র্যাকটিস হবে। যেটা বুঝতে সমস্যা হবে সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। ওইটা সম্বন্ধে আপনার একটা গভীর ধারণা হয়ে যাবে। যেটা নিয়ে প্রশ্ন নিয়ে সমস্যা হয়, সমস্যা তৈরি হয়, ওইসব প্রশ্নের সমাধান অনেকদিন মনে থাকে, হ্যাঁ? তো আমি কিছু ব্যাংক সমন্বয় বিবরণীর জাবেদা আপনাদের সাথে শেয়ার করতেছি, যে জাবেদাগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন। যেটাতে আপনার ব্যাংক সমন্বয় বিবরণী করতে আরো সুবিধা হবে। দেখেন, ১ম এই আছে জমাকৃত চেক অথবা আদায়কৃত চেক অথবা দেনাদার হতে চেক প্রাপ্তি দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। প্রতিটি অবলিক দেয়া আছে। একটা আরেকটা যেকোনো একটা হতে পারে। এখানে জমাকৃত চেক হতে পারে, আদায়কৃত চেক হতে পারে, দেনাদার হতে চেক প্রাপ্তি হতে পারে অথবা দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা টাকাও হতে পারে। ৳২,০০০ যা নগদান বইতে লেখা হয়নি। তো এটা জাবেদাটা কি হয়? সাধারণ জাবেদা। ব্যাংক হিসাব ডেবিট হবে এবং দেনাদার হিসাব ক্রেডিট হবে। আপনারা এই জিনিসটা একটু পড়ে ফেলবেন, যে সাধারণত দেনাদার থেকে চেক প্রাপ্তি হলে অথবা সরাসরি ব্যাংকে জমা হলে সেটার জাবেদা কি হয় সেটা আমরা দেখে নিলাম। পরবর্তী জাবেদা আমরা গেলাম। জমাকৃত চেক প্রত্যাখ্যান ৳২,০০০ যা নগদান বইতে লেখা হয়নি। আমি যে এন্ট্রি গুলা শেয়ার করতেছি আপনাদের সাথে, এখান থেকেই ২ থেকে ৩ টা ৪ টা এন্ট্রি আপনারা পেয়ে যাবেন একদম হুবহু। হয়তো টাকার অ্যামাউন্টটা ঘোরানো থাকতে পারে। ২,০০০ জায়গায় ৪,০০০, ৮,০০০ থাকতে পারে। তো দেখেন, জমাকৃত চেক প্রত্যাখ্যান ৳২,০০০ যা নগদান বইতে লেখা হয়নি। এটা সাধারণ জাবেদা কি হয়? দেনাদার হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। এগুলো আপনারা বারবার প্র্যাকটিস করবেন। পরবর্তী জাবেদায় আমরা যাই। ইস্যুকৃত চেক অথবা পাওনাদারকে চেক ইস্যু ৳২,০০০ যা নগদান বইতে লেখা হয়নি। পাওনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান ৳২,০০০ যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এইটা দেখার সাথে, সাথে কিন্তু আপনার জাবেদাও হয়ে যাচ্ছে। আপনার কিন্তু জাবেদা আসবে। আমি জাবেদা সেশন নিয়ে পরবর্তী পার্টে আসবো। আপনারা জাবেদাও সেখানে, একটা হচ্ছে ভুল সংশোধনী জাবেদা, একটা হচ্ছে সাধারণ জাবেদা। সেটা নিয়েও আমি পরবর্তী ২ টা ক্লাসে আলোচনা করব। তো এইটা জাবেদা করলে আপনার ব্যাংক সমন্বয় বিবরণীটাও হয়ে যাচ্ছে, সাধারণ জাবেদাটাও হয়ে যাচ্ছে এবং এটা থেকে যদি ভুল সংশোধনী জাবেদা আসে তাও আপনি পারবেন। তো পরবর্তী জাবেদা দেখেন, ৳৫০ ব্যাংক চার্জ ধার্য করা হয়েছে যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ৳১২৫ ব্যাংক সুদ আদায় হলো যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। ব্যাংক জমাতিরিক্তের সুদ ধার্য করেছে ৳১৫০ যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক জমাতিরিক্তের সুদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক জমাতিরিক্তের সুদ হিসাবভুক্ত করা হলো। এটা একটা ব্যাখ্যা লিখে দিয়েছে। আপনার জাবেদা করলে সাথে এখানে একটা ব্যাখ্যা লিখে দেবেন। তাহলে দেখা যায় কি, আপনার খাতাটার মূল্যায়ন ভালো আসবে। আচ্ছা, ব্যাংক সমন্বয়ে সাধারণত একক জের এবং উভয় জেরই করা হয়। আমরা বিগত বছরের পরীক্ষার কোয়েশ্চেন গুলো ছিল তাতে এনালাইসিস করে দেখা যায় একক জেরেই বেশি আসে। হ্যাঁ? একক জেরের মধ্যে হচ্ছে ২ টা ধাপ, ৩ টা ৪ টা ধাপে আসে। একটা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, পাস বই অনুযায়ী ব্যাংক জমা। হ্যাঁ? এইটার ২ টা ৪ টা ধাপ আসে। এটা আমি আগের ক্লাসে আপনাদের দেখাইছি। এখানে আমি কিছু ডিটেইলস এখানে আলোচনা করার চেষ্টা করছি। নগদান বই সংরক্ষণ করে কারবার কর্তৃক আর ব্যাংক বিবরণী সংরক্ষণ করে ব্যাংক কর্তৃপক্ষ। হ্যাঁ? যেহেতু আমরা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে হিসাব করব, তাই আমাদের ১ম এ নগদান বইয়ের কথা ভাবতে হবে। আমরা প্রতিষ্ঠানের কথা চিন্তা করলে আমাদের ভাবতে হবে নগদান। আপনি মানে আপনি নগদান বই মানে আপনি আপনার প্রতিষ্ঠান। সকল প্রকার প্রাপ্তি নগদান বইয়ের ডেবিট দিকে বসে। সকল প্রকার প্রদান নগদান বইয়ের ক্রেডিট দিকে বসে। এই জিনিসটা আপনারা একটু ভালো করে মুখস্থ করে নিবেন। পরবর্তীতে দেখেন, কোন এন্ট্রির জন্য নগদান বইয়ের ডেবিট হলে একই এন্ট্রির জন্য ব্যাংক বিবরণীতে ক্রেডিট হবে।
লেখা হচ্ছে কোনো এন্ট্রির জন্য নগদান বইয়ের যদি ডেবিট হয়, সেই একই এন্ট্রির জন্য ব্যাংক হিসাবে ক্রেডিট হবে। মানে সেইম পরিমাণ অ্যামাউন্টের জন্য নগদান বইয়ের ডেবিট হলে ব্যাংকের হিসাবে সেইম অ্যামাউন্ট দ্বারা ক্রেডিট হবে। কোনো এন্ট্রির জন্য নগদান বইয়ে ক্রেডিট হলে একই এন্ট্রির দ্বারা ব্যাংক বিবরণীতে ডেবিট হবে। বিপরীত হবে, হ্যাঁ? এই ৪ টা জিনিস আপনার আলাদা, আলাদাভাবে যদি একটু মনে রাখেন, এটা আমি আগের ক্লাসেও বলেছি, হয়তো এভাবে বলিনি, অন্যভাবে বলে দিয়েছি। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ডেবিট, নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা ক্রেডিট, ব্যাংক বিবরণী যে ব্যাংক জমাকৃত ডেবিট। এইটা আপনার মনে না রাখলেও চলবে। আগে আপনি আমার ৪ টা যে আপনার চার্ট হিসেবে আমি দিয়েছিলাম প্লাস মাইনাস দিয়ে, ওইটা মনে রাখবেন। এটা মনে রাখার দরকার নেই। এটা মনে রাখলে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে আপনার। হয়তো এলোমেলো হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন আরেকটা ম্যাথ দেখব। আপনারা যত প্র্যাকটিস করবেন তত পারবেন। আমি যে ৪-৫ টা ম্যাথ আপনাদের সাথে শেয়ার করব, এই ম্যাথগুলোর মধ্যেই যে এই টার্মগুলা থাকবে, এর মধ্যেই আপনারা কমন পাবেন। কিন্তু খেয়াল রাখতে হবে, এই যে ১ম এ যেটা আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, এইটা কি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা? নাকি পাস বই অনুযায়ী বা ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, এই জিনিসটা মাথায় রাখবেন, হ্যাঁ? আমি আগেই আপনাদের সাথে গত ক্লাসে শেয়ার করছিলাম, যদি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা হয় তাহলে বাড়লে প্লাস, কমলে মাইনাস, সেটা বলছিলাম। এবং বলছিলাম যদি পাস বই অনুযায়ী অথবা ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা হয়, তাইলে এখন যেটা বলছি তার বিপরীতধর্মী হবে। গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো সেইম দেখেন, এখানে হয়তো কিছু এন্ট্রি পরিবর্তন থাকতে পারে। খেয়াল করবেন এন্ট্রিগুলা। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা আছে ৳৮,০০০। এটা আমার ফার্স্ট এন্ট্রি যেটা। এরপরের এন্ট্রিগুলা দেখেন, জমাকৃত চেক যা ব্যাংক ক্রেডিট করেনি। আপনি চেক জমা করছেন কিন্তু ব্যাংক সেটা কি করে নাই? ক্রেডিট করে নাই। খেয়াল রাখবেন, ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয়নি। আপনি চেক ইস্যু করে পাঠাই দিছেন কিন্তু ব্যাংকে চেকটা যায়নি। ধরেন আপনার একটা ক্লায়েন্টকে আপনি ৳৫০,০০০ একটা চেক দিলেন। ক্লায়েন্ট মনে করলো যে আজকে সে যাবে না, পরের দিন ভাঙিয়ে নেবে। তো আপনি তো আপনার প্রতিষ্ঠানের হিসাব থেকে মাইনাস করে দিয়েছেন ব্যাংকের কলাম থেকে, কিন্তু যে ক্লায়েন্ট ছিল সেই ব্যাংকে উপস্থিত হয়ে চেকটা ভাঙায় নাই। ব্যাংক জমাতিরিক্ত সুদ যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক জমাতিরিক্ত সুদ ৳১০০ আপনার নগদান বইতে আপনি অন্তর্ভুক্ত করেননি। ব্যাংক চার্জ ৳২৫ যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক চার্জ করেছে ৳২৫। চার্জ যেকোনো কারণে করতে পারে। আপনার পাসবই চেক বইয়ের চেকের পাতার জন্য করতে পারে বা ট্রান্সেকশনের জন্য করতে পারে, আরটিজিএস এর জন্য, বিএফটিএন এর জন্য করতে পারে। চার্জ করছে যেটা নগদান বইতে আপনি লেখেন নাই। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় যা নগদান বইতে লেখা হয়নি ৳৭৫০। ব্যাংক টাকা বিনিয়োগ করছে, আপনার টাকা ব্যাংকে বিনিয়োগ করে আপনাকে সুদ, ইন্টারেস্ট দিয়েছে যেটা আপনি আপনার নগদান বইতে অন্তর্ভুক্ত করেননি, কিন্তু কলামে সেটা ব্যাংকে অন্তর্ভুক্ত হয়েছে। ব্যাংক কর্তৃক জীবন বীমার প্রিমিয়াম প্রদান ৳৩০০। ব্যাংকের মাধ্যমে আপনি জীবন বীমার প্রিমিয়াম প্রদান করেছেন যেটা নগদান বইতে অন্তর্ভুক্ত করা হয়নি। তো এই জিনিসটা আমরা হচ্ছে কি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করব। তো আমার প্রথমতেই মাথায় রাখতে হবে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ৳৮,০০০। তার মানে হচ্ছে আমার বাড়লে প্লাস, কমলে মাইনাস। এই জিনিসটা মাথায় রাখতে হবে। বাড়লে প্লাস, কমলে মাইনাস। তো আমরা সলিউশনটা যদি যাই দেখেন, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা আমার দেয়া ছিল ৳৮,০০০। পরে কি, কি প্লাস হইছে দেখেন। বলছি বাড়লে প্লাস, কমলে মাইনাস। ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয়নি। আপনি চেক ইস্যু করেছেন, ব্যাংকে আপনার উপস্থাপন করা হয়নি। তাইলে এই টাকাটা যোগ হবে। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় নগদান বইতে লেখেনি। ৳৭৫০ ব্যাংক সুদ আদায় করেছে কিন্তু নগদান বইতে সেটা লেখা হয়নি। তার মানে হচ্ছে এখানে এটা প্লাস হবে। ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি। আপনার ব্যাংকে ধরেন একজন টাকা পাঠাইছে। ৳৫০,০০০ পাঠাইছে চেকের মাধ্যমে। আপনি আপনার নগদান বইতে লিখছেন ব্যাংকে সেটা যায় নাই। কিন্তু ব্যাংকের কলামে সেটা আ আসবে এখানে। সো এটা প্লাস হবে। পরে দেখেন জমাকৃত চেক যা ব্যাংক ক্রেডিট করেনি। আপনি চেক জমা করেছেন, ব্যাংক ক্রেডিট করেনি। তাইলে এটা বাদ দিয়ে দিতে হবে ৳১৫০০। ব্যাংক জমাতিরিক্ত সুদ যা নগদান বইতে লেখা হয়নি। এটাও বাদ যাবে। ব্যাংক চার্জ যা নগদান বইতে লেখা হয়নি। এটাও বাদ যাবে। ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা, এটাও বাদ যাবে। ব্যাংক কর্তৃক জীবন বীমার প্রিমিয়াম প্রদান, এটাও বাদ যাবে। মানে মাইনাস হবে। ব্যাংক থেকে যে টাকাগুলা যাচ্ছে সেগুলা কি মাইনাস ফিগার হয়ে যাবে। তার মানে এটা
এই ৪ টার যোগ করলে আসে কত? এত টাকা। আর এই ২ টা যোগ করলে আসে এত টাকা। এইটা প্লাস ফিগার, এটা মাইনাস ফিগার। এখানে ব্র্যাকেট দিয়ে দিবেন আপনার যেভাবে দেয়া আছে ঠিক ওভাবে দিবেন। এই ২ টা প্লাস করে আসছে এইটা। এইটা থেকে এইটার সাথে এটা যোগ করে আসছে এই প্লাস ফিগার। এই ৪ টা এন্ট্রি যোগ করে এই ৪ টাই এইটা থেকে এটা মাইনাস হবে। তার মানে হচ্ছে আপনার ৳১৯২৫ যাবে ৳১২,৫০০ থেকে ৳১০,৫৭৫ এইটা হচ্ছে আপনার এই প্রশ্নের উত্তর। তো আপনারা এভাবে করবেন। এটাকে যদি আমরা ঠিক উল্টিয়ে দেই, এই যোগের কলামটা এখানে বিয়োগ লিখে এই এন্ট্রিগুলো এখানে লিখে আসি, এই যোগের কলামটা এখানে দেই, তাইলেই এটা হয়ে যাবে পাসবই বা ব্যাংক আ বই অনুযায়ী ব্যাংক জমা। তাইলে ঠিক উল্টো হবে। এইমাত্র যেটা আমরা প্লাস করেছি ওইটা মাইনাস হবে। আর এইমাত্র যেটা মাইনাস করেছি ওইটা প্লাস হবে। আচ্ছা দেখেন আরেকটা প্রশ্ন আমি আপনাদের সাথে শেয়ার করি। যদিও সময় একটু বেশি হয়ে যাচ্ছে। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন বাসায় বসে। এখানে যে এন্ট্রি গুলো আছে এগুলোই আপনার খাতায় লিখবেন, এই অঙ্কগুলোই করবেন। ৫-৬ টা অঙ্ক করলে আশা করি আপনাদের ব্যাংক সমন্বয় বিবরণী কোনো কোটেশন বা কোনো কোয়েশ্চেন বাদ যাবে না। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্ধৃতের পরিমাণ এত তারিখে ৳৪০,০০০ আছে। ব্যাংক কর্তৃক পাওনাদার শাহজাহানকে ৳২০,০০০ পরিশোধ করা হয়েছে যা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেন এত টাকা নগদান বইতে লেখা হয়নি। আদায়ের জন্য ব্যাংকে ৳৫,০০০ চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে তা ব্যাংকে কর্তৃক আদায় হয়নি। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ ৳২৫০০ নগদান বইতে লেখা হয়নি। ৳২,০০০, ৳৩,৫০০ এবং এত টাকার ৩ খানি চেক ইস্যু করা হয়েছিল। এইটা একটু খেয়াল রাখবেন। ২,০০০, ৩,৫০০, ৫,০০০ ৩ টা চেক ইস্যু করা হয়েছিল। শুধু ৫,০০০ চেকটি যথাযথ ব্যাংকে পরিশোধের জন্য উপস্থাপন হইছে। এই ২ টা হয় নাই। তাইলে এই ২ টা কোথায় যাবে আমরা একটু দেখি। এখন অঙ্কে চলে যাই। এখানে একটা জাবেদা করা হইছে। এখানে ওই যে ২-৩ দফায় জাবেদাগুলো আলাদা দেখানো হয়েছে। এগুলো আপনার স্ক্রিনশট দিয়ে দেখে যাবেন। আমি মূল অঙ্কে যাই। দেখেন ২০১৮ সালে ৩১ ডিসেম্বর তারিখের মিশু ট্রেডার্সের নগদান বই ও ব্যাংক বিবরণীর গরমিলের কারণসমূহ নিম্নে বর্ণনা করা হলো। আচ্ছা আমরা কোনটা গেলাম? আচ্ছা এই কোয়েশ্চেনটাই এখানে। আমরা যদি করি এটা দেখেন, নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ। আমার শুরুতে ব্যালেন্স ছিল ৳৪০,০০০ এখন কোন আইটেমগুলো প্লাস হবে, কোন আইটেমগুলো মাইনাস হবে। দেখেন দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান নগদানভুক্ত করা হয়নি। দেনাদার কর্তৃক ব্যাংকে জমা দান করছেন কিন্তু আপনি কি নগদান বইতে অন্তর্ভুক্ত করেননি। দেনাদার কর্তৃক টাকা সরাসরি ব্যাংকে সে জমা দিয়ে দিছে কিন্তু আপনি জানেন না ব্যাংকে জমা হয়ে গেছে। তো এটা আপনার নগদান বইতে এন্ট্রি করতে হবে। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ যা নগদানভুক্ত করা হয়নি। আপনি ব্যাংকে সুদ মঞ্জুর করছে আপনি জানেন না। আপনি সেটা যখন জানছেন তখন অন্তর্ভুক্ত করবেন ব্যাংকের গড়মিল মিলানোর জন্য। ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক পরিশোধ হয়নি। আপনার এখানে দেখেন ৩ টা চেক দিয়েছিলেন, হ্যাঁ? ২,০০০, ৩,৫০০ এবং ৫,০০০ তার মধ্যে ইস্যু করছেন কয়টা? ৩ টা। তার মধ্যে ১ টা ব্যাংক কর্তৃক পরিশোধ হইছে, ২ টা পরিশোধ হয়নি। তাইলে এই ২ টা এখন যোগ হবে। আপনি তো এখান থেকে আগেই মাইনাস করে দিছেন। মাইনাস করছেন না? কিন্তু ব্যাংক মাইনাস করছে শুধু ১ টা। হ্যাঁ? আর ২ টা আপনার পরিশোধ হয়নি। তাইলে ২ টা টাকা আপনার যোগ করতে হবে। পরবর্তীতে দেখেন কি আইটেম বাদ যাবে। টোটাল ছিল হচ্ছে ৩ টা, ২ টা ৫ টা আইটেম ছিল। আমরা ৩ টা উপরে যোগ করলাম। বাকি থাকে ২ টা ব্যাংক কর্তৃক পরিশোধ যা নগদানভুক্ত করা হয়নি। ব্যাংক পরিশোধ করে দিয়েছে, আপনি অন্তর্ভুক্ত করেননি। তার মানে আপনার ব্যাংকে টাকা নাই। ৳২,০০০ তাইলে আপনি ৳২,০০০ ব্যাংক থেকে এখন কমিয়ে দিবেন। আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি। আপনি আদায়ের জন্য যে জমাকৃত চেক সেটা আদায় হয়নি। কিন্তু আপনি আদায় করে দিচ্ছেন। চেক জমা হয়ে গেছে কিন্তু ব্যাংক থেকে আদায় হয়নি। আপনি আদায় করে দিয়েছেন। তাইলে সে টাকাটা না মাইনাস হয়ে যাবে এখন। তাইলে আমার দেখেন এখানে ৩ টা আইটেম, এখানে ৳১৬,০০০ টোটাল ব্যালেন্স ছিল ৪০ তাহলে ৳৫৬,০০০ আর এই ২ টা মাইনাস ফিগার মাইনাস হলে ৳২৫,০০০ আসে। আমার হচ্ছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার পরিমাণ আমার ৳৩১,০০০ তাইলে আমার অ্যাডজাস্ট করলাম কত টাকা? এই জিনিসগুলো আমি প্লাস মাইনাস করে আমার ব্যাংকের সাথে প্রতিষ্ঠানের সাথে টাকার মিল করলাম। তো আমরা যদি এই জিনিসগুলো একটু বাসায় প্র্যাকটিস করি তাহলে মনে হয় না যে আমার ব্যাংক সমন্বয় বিবরণীতে কোনো সমস্যা থাকবে। আমি আপনাদের আগে যে সূত্র ২-৪ টার কথা বলেছি আপনারা শুধু এই ৪ টা সূত্র মনে রাখবেন। ২ টা মনে রাখলেই বিপরীতধর্মী ২ টা মনে রাখতে পারবেন। একটার বিপরীত আরেকটা। সো আশা করি আপনাদের ম্যাথগুলো আ ভালো লাগবে এবং বাসায় বসে একটু প্র্যাকটিস করবেন এবং এই রিলেটেড ম্যাথ আছে এগুলো হচ্ছে
বিভিন্ন বিভিন্ন সময় বোর্ডে আসে। ইন্টার, সেকেন্ড ইয়ারের যে ব্যাংক সমন্বয় বিবরণী আছে, দ্বিতীয়ত বই কারো কাছে থাকলে সংগ্রহ করে পড়তে পারেন অথবা আমি যে এন্ট্রিগুলো দেখাইছি, এন্ট্রিগুলো একটু প্র্যাকটিস করবেন অথবা এই রিলেটেড যত এন্ট্রিগুলো আছে একটু বাসায় প্র্যাকটিস করবেন। তাহলে হয়ে যাবে। ২-৩ টা ক্লাসে মোটামুটি ২৫-৩০ টা এন্ট্রি এসে যাবে। তো সেই এন্ট্রিগুলো যখন আসবে ওর মধ্যেই আপনার ৪-৫ টা এন্ট্রি দেখা যায় হুবহু কমন পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের ভিডিওটা হেল্পফুল হবে এবং অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যান্য বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।